আমরা গরিব বার্সেলোনা সাপোর্টারদের আসলে দেখতে দেখতে আরও একটা সিজনের মধ্যে আমরা ঢুকলাম, যে আপনার 25-26 সিজন পার করে আমরা গরিব বার্সেলোনা মানে গরিব সাপোর্টাররা, যারা কিনা ওয়ার্ল্ডের টপ ক্লাব হিসেবে বলে থাকি, অথচ আমরা খুব গরিব। আমাদের মতন গরিব এই বর্তমান ফুটবল কোনো ক্লাব নাই আমাদের মতন গরিব, যারা কিনা এখনও পর্যন্ত বার্সেলোনার 25-26 সিজনের যেটা অফিসিয়াল কিট, ওই কিটটা নিয়ে এখনও পর্যন্ত আমরা ম্যাচ খেলতে পারি নাই, কিন্তু আমরা ইতিমধ্যে 2টা ম্যাচ খেলে ফেলেছি। এই ম্যাচ খেলে ফেলার পরেও ট্রান্সফার মার্কেটে এসে আবার নতুন একটা মানে রিউমার যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে ফার্মিন লোপেস আপনার সেলসিতে চলে যাচ্ছে। এই ধরনের একটা ব্যাপার স্যাপার আমরা দেখছি, যে তার জন্য সেলসি বিট করেছে, সেলসি বিট করছে বা সেলসি বিট করবে। এটা ট্রান্সফার মার্কেটে এই ধরনের আসলে হবেই, এটা স্বাভাবিক। কারণ আমরা গরিব বার্সেলোনার এখন টাকা পয়সার অভাব, আমাদের আসলে দলটার মধ্যে প্লেয়ারদের আসলে সেল করাইতে, তার পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন করাইতে অনেক হিমশিম খেতে হচ্ছে। যে আমরা কত গরিব, এখনও পর্যন্ত আপনার এই যে 1:1 যেটা আসলে লা লিগার একটা রোলস, এই রোলসের মধ্যে আসতে পারি নাই। এবং বার্সেলোনার ভরাডুবি তো আছেই, ভিতরে ভিতরে অনেক ভরাডুবি তো আছেই। এগুলো কিন্তু শুধুমাত্র ধামাচাপা পড়ে গেল 2025-26 সিজনটা বার্সেলোনা বেস্ট পারফরমেন্স করেছিল, যার কারণে ট্রান্সফার মার্কেট বলেন, লা লিগা বলেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বলেন, এই দলটার যেই বাজে নাজেহাল অবস্থাটা ছিল, এটা ধামাচাপা পড়ে গেছে। এই দলের বা এই ক্লাবের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পর্যন্ত প্রপারলি কোনো কিছুই ঠিক হয়নি। শুধুমাত্র হানসি ফ্লিক একজনের কারণেই কিন্তু বার্সেলোনার টিমটা এখনও ওয়ার্ল্ড ক্লাস টিম হিসেবে আছে। আপনি দেখেন, এই বার্সেলোনার দলটার দায়িত্বের মধ্যে করোনাকালীন সময়ের পর আর্নেস্তো ভালভার্দে, কিকে সেতিয়ান, রোনাল্ড কোমেন এবং জাভি পরবর্তী যেই বার্সেলোনার জার্নিটা, এই জার্নিটা বার্সেলোনার জন্য অনেক বেশি আসলে সারপ্রাইজিং জার্নি, যেটার মধ্যে আসলে হানসি ফ্লিককে আমরা কোচ হিসেবে পাই। এই যে হানসি ফ্লিককে কোচ হিসেবে পাওয়া, এটা বার্সেলোনার জন্য বিগ অ্যাসেট। এবং বার্সেলোনা হানসি ফ্লিককে যখন থেকে সাইনিং করানোর যেটা চিন্তা ভাবনা চলতেছিল, তখন থেকে কিন্তু আমাদের আসলে নতুনভাবে আশা একটা মানে আলো ভেতরে ভেতরে জ্বলতেছিল। এবং এই আশার আলোটা কিন্তু হানসি ফ্লিক ভাইয়া আমাদেরকে এনে দিয়েছে এবং আমরা এটা দেখেছি। এই জায়গার মধ্যে হানসি ফ্লিকের বড় মুভমেন্ট সেটা হচ্ছে, আপনার দেখেন যে লামিন ইয়ামালকে ওয়ার্ল্ড ক্লাস করে তোলা। আসলে লামিন ইয়ামাল যে আপনার এই যে পিচ্চি ভাইটাকে ওয়ার্ল্ড স্টেজের মধ্যে বিগ রোল প্লে করার জন্য যত অবদান, এটা কিছুটা ক্রেডিট জাভি হার্নান্দেসের আছে এই জায়গার মধ্যে। এর পরবর্তীতে আপনার হানসি ফ্লিক ট্রু ট্রু একদম মাস্টার মাইন্ড, যেই কিনা আসলে লামিন ইয়ামালকে এখন ওয়ার্ল্ড স্টেজের মধ্যে টপ পারফরম্যান্স হিসেবে তুলে ধরেছেন। এটা তার জন্য আসলে বলতে হয়। এর পরবর্তীতে বেস্ট কিছু মুভ যেগুলো আমরা আসলে জাভি হার্নান্দেসের ক্রেডিট, কবার্সি, গাভি, তার পরবর্তীতে আপনার এই যে নতুন খেলোয়াড় যারা আপনাদের আমরা যারা বার্সেলোনা সাপোর্টারদের পেয়েছি, তাদেরকে আসলে লা মাসিয়ান খেলোয়াড়গুলোকে আসলে প্রমোট করে আনা, এই জিনিসটা আসলে আমরা পেয়েছিলাম, যার বড় অবদানটা ছিল আসলে জাভি হার্নান্দেস এবং তার ট্রাস্টের জায়গা থেকে তার লা মাসিয়ার একাডেমির যে ব্যাপার স্যাপারটা ছিল, ওই বিশ্বাসের জায়গা থেকে সে প্রত্যেকটা খেলোয়াড়কে এমনভাবে প্রমোট করে এক নাম্বার টিমের মধ্যে, যেটার জন্য আজকে আমরা লামিন ইয়ামালকে পাইছি, যেটার জন্য আজকে গাভিকে পাইছি, যেটার জন্য আমরা আজকে ফার্মিন লোপেসকে পাইছি, যেটার জন্য আজকে কোবার্সিকে পাইছি, যেটার জন্য বালদেকে পাইছি, যেটার জন্য আমরা আজকে জেরার্ড মার্টিনকে পাইছি। কিন্তু বার্সেলোনার এখন আলোচনা সমালোচনার যে কথাটা, এটা হচ্ছে আপনার ফার্মিন লোপেস ডিল হচ্ছে আপনার সেলসির সাথে। যদি ফার্মিন লোপেস সেলসির সাথে ডিলটা হয়, তাহলে বার্সেলোনার জন্য কতটুকু ভালো হচ্ছে। আমরা গরিব, এটা তো আমরা খুব ভালো করেই জানি। আমরা 1:1 মধ্যে আসতে পারি না, এটাও খুব ভালো করে জানি। যদি ফার্মিন লোপেসকে সেল করি, তাহলে আমাদের জন্য পজিটিভ দিকটা কোথায়, নেগেটিভ দিকটা কোথায়? প্রথম আমি পজিটিভ দিকটা যদি বলি, সেটা হচ্ছে আপনার দেখেন, বার্সেলোনার টাকা পয়সার দরকার, সেটা আমরা খুব ভালো করেই জানি। কারণ বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন এখনও পর্যন্ত খুবই বাজে অবস্থা, যেটার মধ্যে আপনি দেখেন যে 1:1 যে রোলটা এখনও পর্যন্ত বার্সেলোনা স্বাধীনভাবে কোনো খেলোয়াড় কিনতে পারছে না, যেটার কারণে আপনি নানান ধরনের ঝামেলা পোহাইতে হচ্ছে। টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জায়গার মধ্যে টাকা পয়সার অবশ্যই দরকার আছে। কিন্তু আপনি যদি একটা বিগ খেলোয়াড় বলেন বা আপনার ট্রাম্প কার্ড হিসেবে যে খেলোয়াড়টা কাজ করে,
তাকে সেল করে দিয়ে আপনি যদি টাকা ইনকাম করেন তাহলে এটা তো মোটেও আপনার জন্য আসলে শুভকর হবে না। তো টাকা পয়সা একটা ব্যাপার স্যাপার, এটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমি বলি, ফার্মিন লোপেস এমন একটা খেলোয়াড় যে খেলোয়াড়টাকে পার্সোনালি যখন থেকে আমি তাকে খেলা স্টার্ট করতে দেখলাম 2024-25 সিজনে সে যখন খেলছে, যখন ড্যানি অ্যালমো ইঞ্জুরিতে পড়তেছিল বারবার, ড্যানি অ্যালমোর ইঞ্জুরি প্রবণতা বেশি, তার ইঞ্জুরির যখন সে ইঞ্জুরির মধ্যে থাকে তখন ফার্মিন লোপেস দলের মধ্যে চান্স পায়, এবং ফার্মিন লোপেস অলওয়েজ সে নিজের ব্যাটটা দিয়ে খেলা ট্রাই করে। যেমন দেখেন, আউটসাইড দি বক্স, ইনসাইড দি বক্স, অ্যাসিস্ট বলেন, ড্রিবলিং বলেন, প্লে মেকিং বলেন, একটা ইয়ং ছেলের থেকে আপনি যা যা আশা করবেন তার থেকে বেশি আমরা ফার্মিন লোপেস থেকে পাই। কেন পাই সেটা দেখেন, সে লামাসিয়ান গ্রাজুয়েট, এটা আমরা খুব ভালো করেই জানি। তারপরে আমরা আরও একটা জিনিস, তার হচ্ছে ফ্লাইং স্টাইল। রিসেন্ট যতগুলো আপনার আপনার অ্যাটাকিং মিডফিল্ডার ইয়ংস্টার খেলোয়াড়রা আছেন তাদের মধ্যে যেই ক্যাপাবল খেলোয়াড়রা আছে তার মধ্যে ফার্মিন লোপেস হচ্ছে অন্যতম। এই খেলোয়াড়টার পাসিং বলেন, আপনার ফিনিশিং বলেন, ড্রিবলিং বলেন, এর পরবর্তীতে ক্রিয়েটিভিটি বলেন, এগুলা অন্যান্য খেলোয়াড়ের তুলনায় বা অন্যান্য অ্যাটাকিং মিডফিল্ডারদের তুলনায় অনেক অনেক কমপ্লিট, অনেক অনেক গোছালো। এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম। আপনি একটা জিনিস দেখেন, ড্যানি অ্যালমো মাঝে মধ্যে বার্সেলোনার হয়ে যখন স্টার্ট করে তখন তার খেলার স্টাইল দেখলে মাঝে মধ্যে আমাদের আসলে বিরক্ত লাগে যে এটা কোন ধরনের খেলা খেলে। তার যেই অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়ে আসলে দলের মধ্যে কাজ করা উচিত সে ওভাবে করেই কাজ করে না। সে ডিবক্সের আশেপাশে তো ঘুরতেই থাকে, এমনভাবে ডিফেন্সের দিকে চলে যায় যেখান থেকে ডিফেন্স মেনটেন করে সামনের দিকে উপরে আসার যেই রোলটা তাকে প্লে করতে হয় এটা সে প্রপারলি করতে পারে না। এটা মাঝে মধ্যে আমাদেরকে আসলে বিরক্তির মধ্যে ফেলে দেয়। তো সেই জায়গার মধ্যে ফার্মিন লোপেস যতটা সাবলীলভাবে ডিফেন্সে নামে ততটা সাবলীলভাবে সে সামনের দিকে উঠতে পারে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। হান্সি ফ্লিকের যেটা ফিলোসফি, ওই ফিলোসফির মধ্যে আপনার এই যে ফার্মিন লোপেজ যথাযথভাবে কার্যকর। ফার্মিন লোপেজ সে যেভাবে আপস হইতে পারে সেভাবে ডাউনও হইতে পারে, এবং সে যেভাবে অ্যাটাকে ভূমিকা রাখতে পারে সেভাবে ডিফেন্সে ভূমিকা রাখতে পারে। তো এই জিনিসটা বার্সেলোনার জন্য প্লাস পয়েন্ট। এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে সে গত সিজনে প্রায় 11টার মতন কন্ট্রিবিউশনের মধ্যে বার্সেলোনার সাথেই ছিল, যেটা কিনা সব থেকে বেশি একজন অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য বার্সেলোনার হয়ে। তো এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট। এবং আমরা তার মতন একটা খেলোয়াড়কে চেলসির কাছে যদি বেচে দেই তাহলে সেই জায়গার মধ্যে ড্যানি অ্যালমো থাকবে। ড্যানি অ্যালমো যদি এই জায়গার মধ্যে থাকে তাহলে তার ইনজুরি যদি হয়ে যায় তাহলে সেই জায়গার মধ্যে কে খেলবে? তখন তো বার্সেলোনাকে অবশ্যই কোনো না কোনো খেলোয়াড়ের উপরে ডিপেন্ড করতে হবে। তো এখন বার্সেলোনার যে খেলোয়াড়টা আছে এই খেলোয়াড়টা তো আসলে ওয়ার্ল্ড ক্লাস, তাকে যদি সেলই করে দেয় তাহলে বার্সেলোনা তো আবারও খেলোয়াড়ের শূন্যতা দেখা দিবে। তো দেখা যাক, এটা তো রিউমার হিসেবেই আছে, এখন কতটুকু সত্যি এবং এটা কতটুকু আসলে সাকসেসফুলি ডিলটা কমপ্লিট হচ্ছে নাকি রিউমার, এই জিনিসটা আসলে আমাদেরকে সময় বলে দিবে। সেটার জন্য আসলে অপেক্ষা করতে হচ্ছে। আপনার আসলে কি মতামত যে বার্সেলোনাতে লামিন ইয়ামালদের সাথে, তরুণ খেলোয়াড়দের সাথে ফার্মিন লোপেসও যদি থাকে সেটা কি বেটার হবে নাকি সেল করে দেওয়াটাই বেটার হবে? এটা কমেন্টে জানাবেন।